মণ্ডলী, আমরা শিল্প আড্ডার ৪৪তম আসরে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনলাইনে উপভোগ করবার জন্যে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাচিক শিল্পী সজল কোরাইশি। সজল কোরাইশি দীর্ঘদিন এই চর্চার সাথে জড়িয়ে আছেন। তার একটি সংগঠন রয়েছে শিলন, সেখানে তিনি আবৃত্তি চর্চা এবং সেই সাথে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন এইসব বিষয়েও প্রশিক্ষণ দিয়ে থাকেন। স্কুল জীবন থেকেই লেগে আছেন সজল কোরাইশি এই আবৃত্তি, এই বাচিক শিল্পের সাথে। আমি সরাসরি তার সাথে কথা বলবো এবং কথোপকথনের মাঝে মাঝে এবং সেভাবেই উদ্ভাসিত হবে তার আবৃত্তি চর্চার জীবন, তার আবৃত্তি চর্চার বিষয়। কেমন আছো সজল? জি দুলন ভাই, অনেক অনেক ভালো। আজকে এই জেলা শিল্পকলার যে আয়োজন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমাদের লাকি ভাইয়ের যে শিল্প ভাবনা, আমাদের জেলা প্রশাসক এবং শিল্পকলা সভাপতির যে নির্দেশনায় এই কাজটি হচ্ছে, আমাদের আরজু ভাই অত্যন্ত তৎপর এবং তারা যে আজকে আমাকে ডেকেছেন এই জন্যে আমি ভীষণ গর্বিত, গর্ববোধ করছি। আর বিশেষভাবে আপ্লুত, বিশেষ করে আপনার জন্য। এই দুলন ভাই, আমজাদ দুলন, আপনারা জানেন যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, শুনে আসছি দুলন ভাইয়ের আবৃত্তির বিষয়ে কিংবদন্তি তুল্য একজন মানুষ আজকে আমার সঙ্গে উপস্থাপনা রয়েছেন। এটি আমার অনেক বড় পাওয়া। তো যারা শুনছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সজল। তুমি হয়তো আমার সম্পর্কে একটু বাড়িয়ে বলেছ, হয়তো তুমি আমার ছোট ভাই বলে। সবসময় আমরা একই সাথে চলি, একই সংগঠন করি, ময়মনসিংহ সাহিত্য সংসদ। এখানে সাহিত্য সংসদের আরও সদস্যরা এসেছেন, আমরা তাদের নামগুলোও পরে বলবো। আচ্ছা সজল, জি, হ্যাঁ, তুমি কিভাবে অনুপ্রাণিত হলে এই বাচিক শিল্পের বিষয়ে, এই আবৃত্তির বিষয়ে? তোমাকে কেউ অনুপ্রাণিত করেছে নাকি নিজে থেকে অনুপ্রাণিত হয়েছো? আমরা শুনতে চাই। দুলন ভাই, আপনি তো জানেন যে আমাদের যে পরিবার, সেই পরিবার এবং আমার বাবা অধ্যাপক গোলাম সামদানি কুরাইশি প্রয়াত হয়েছেন। তিনি এই ময়মনসিংহে অনেক কাজই করে গেছেন, এগুলো আর বলছি না। তো স্বভাবতই আমাদের পরিবার এবং আশেপাশের পরিবেশ সেটি আগে থেকেই এই সাহিত্য সংস্কৃতি শিল্প বান্ধব, সুতরাং সেই বিষয়টি আমাদের তো বাসা থেকেই এক ধরনের অনুপ্রেরণা ছিল। যেমন কান্তি আবৃত্তি করতো, খুব ভালো আবৃত্তি করতেন, এখন তিনি ঢাকায় আছেন। আমার বোন, আমার ঠিক ইমিডিয়েট বড় কান্তি, ওকে আমি ছোট আপা ডাকি। আমার দুই বোন, একজন শান্তি, ওকে বড় আপা ডাকি, আর সে ছোট আপা। তো এই ছোট আপার সঙ্গে একই সঙ্গে সেও এক বড় অনুপ্রেরণা। আমার যে বড় ভাই ইয়াজদানি কুরাইশি, তিনিও সরাসরি ওইভাবে আবৃত্তির সঙ্গে না থাকলেও কবি হিসেবে, এবং উনিও সুন্দর করে কথা বলেন, আপনারা জানেন তাকে, এই বিষয়গুলো যেমন কাজ করতো। আর পাশাপাশি আমি প্রথম আসলে অনুপ্রাণিত হই আমাদের স্কুলে। স্কুল বলতে তখন নাসিরাবাদ কলেজের স্কুলে ক্লাস 6-এ আমি প্রতিযোগিতায় যখন প্রথম হই, এটি 1983 সালের ঘটনা। এই প্রথম হওয়াটি আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, কারণ ওই সময়ের যে পুরস্কার, এর আগে প্রাইমারি স্কুল লেভেলে করেছি, কিন্তু ওইখানে অনেক বেশি অডিয়েন্সের সামনে প্রথম হওয়াটি, এটি আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছিল। আর এরপর
সাহিত্য সাংস্কৃতিক ফোরাম, আপনি জানেন সেখানে। সেই নাটকের ফোরাম। হ্যাঁ, এটি মূলতই আমরা পথনাটকের কাজ করতাম। সুমন সরকার, যে আমাদের যতীন কাকা, যতীন সরকারের ছেলে সুমন সরকার, এখন চেকোস্লোভাকিয়ায় রয়েছে অনেকদিন। তো সুমন, এবং এই সংগঠনটি গ্রুপ থিয়েটার ফেডারেশনও হ্যাঁ, সদস্য ছিল। সেটা অনেক আগের কথা। হ্যাঁ, এটি অনেক আগের কথা। ময়মনসিংহের প্রথম গ্রুপ থিয়েটারের ভুক্ত যে সংগঠন, সেটি কিন্তু সাহিত্য সাংস্কৃতিক ফোরাম। তো আমরা সেই একদম সেই ছোটবেলা, আমি যখন ওই যে বললাম যে 6, 7, 8, তখন ঢাকায় নাটক করতে যেতাম। আমার এখনো মনে পড়ে তোমরা সুমনের সাথে জি। বিভিন্ন পথনাটক করেছো, পথনাটক। বিভিন্ন রাস্তায়, 90-এর আন্দোলন, গণ আন্দোলনে। 90-এর, আমার এটা এখনো মনে আছে। জি জি, হ্যাঁ, এই 90-এর গণ আন্দোলনে আমাদের একটি বড় রকমের ভূমিকা ছিল। আপনি জানেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোটটি গঠিত হয় 87-তে। এরপরে এইটির যেহেতু আহ্বায়ক ছিলেন আব্বা, এই জোটের ব্যানারে এসেই কিন্তু সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো বক্তৃতা করতেন। আর আমরা এইদিকে সাহিত্য সাংস্কৃতিক ফোরামের মাধ্যমে পথনাটকের একটি আন্দোলন তখন সারা দেশেই ছড়িয়ে গিয়েছিল। পথনাট্য উৎসবটি তখন খুব ঘটা করে হতো, এখনো হয়। তো ওই সময় থেকে শুরু। তো এই 90-এর আন্দোলনে আমরা সপ্তাহব্যাপী একটি আয়োজন শুরু করেছিলাম বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। সেইখানে ক্যারিকেচার পলিটিক্স, সুমনদার লেখা একটি নাটক খুব জনপ্রিয়তা পেয়েছিল। আরও অনেকগুলো নাটক, প্রত্যেকটি নাটকই আসলে খুব দর্শক সফল ছিল। ওই দিন হিমুদা, আমাদের আরও একজন হিমাংশু কর্মকার, ও ছবিগুলো পোস্ট করাতে আবারও দেখা গেল যে প্রচুর দর্শক হতো কিন্তু সেই 90-এর গণ আন্দোলনে। এবং এইটি এত দর্শকপ্রিয়তার কারণে আমরা 15 দিন ব্যাপী এরপরে করেছিলাম। আর তবে এই সাহিত্য সাংস্কৃতিক ফোরাম কিন্তু আমরা একই সঙ্গে আবৃত্তির কাজও করতাম, কোরাস আবৃত্তি, আপনার সোলো আবৃত্তি, সেইগুলোও করেছি আমরা। দুর্গাবাড়ি রোডে, সিটি স্কুলে, বিভিন্ন জায়গায়, মিন্টু কলেজে, কিংবা শহরের বিভিন্ন ওই সময়টাতে দুর্গাবাড়ি রোডে বিশাল অনুষ্ঠান হতো। যে কোনো আন্দোলনে দুর্গাবাড়ি রোডটাকে বন্ধ করে চমৎকার পরিবেশনা সেখানে হতো। হ্যাঁ, এই দুর্গাবাড়ি রোডে বন্ধ করে সেই কাজগুলো। এবং আমরা একই সঙ্গে এই তখন কিন্তু সাংস্কৃতিক আন্দোলনে একটি জোয়ার ছিল সত্যিকার অর্থে। সেই জোয়ারের উত্তাল জোয়ারে কিন্তু আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। আমার মনে পড়ে ওই সুমন, এই তোমাদের যে লিডার ছিল বোধহয় সুমন, যতীন স্যারের ছেলে, সে একটা কবিতা আবৃত্তি করত, একটি মোরগের কাহিনী। এটি সুকান্ত ভট্টাচার্যের ওই কমিউনিস্ট একটা বিষয় ছিল। এই কবিতাটিকে সে খুব ভালোভাবে আবৃত্তি করে অনেকের কাছে খুব জনপ্রিয় হয়ে গেছিল। আচ্ছা, আমরা এই পর্যায়ে কিছু আবৃত্তি শুনবো। আজকের বাচিক শিল্পী সজল কুরাইশি আবৃত্তি শিল্পী। এখন আমরা দু একটি কবিতা আবৃত্তি শুনবো তার কাছ থেকে। জি, আমি শুরু করছি। শুরুতেই এই যে করোনাকালীন সময়ে নিশ্চয়ই প্রত্যেকেই ঘরে আছেন, সুস্থ আছেন, সেফে থাকার জন্য আমরা আসলে এই করোনার বিরুদ্ধে যে যুদ্ধটি করছি। তবে আমি শুরু করতে চাই আমার দেশকে নিয়ে, বাংলাদেশকে ঘিরে, এবং আমাদের জাতীয় কবি নজরুলের একটি কবিতা দিয়ে। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পড়ে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নব নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, গ্রীষ্মে নাচে তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর,
হরিত অঞ্চল হেমন্তে দোলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। ফাগুনে পরে সাজ ফুলবধূর, নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চিররম চিরমধুর। এত চমৎকার একটি গান লিখেছেন, আসলে খুবই, এটি আবৃত্তি করলেও ভালো লাগে। তবে আজকে সেই গানটি একটুখানি গেয়ে লেখক কবি সৈয়দ শামসুল হক, তার কবিতায় চলে যাব। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শোধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের।
কখনোই ভয় করি না কো আমি উদ্ধত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপুস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান? আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। এই কবিতা শুনে অনেকগুলো স্মৃতি মনে এই কবিতাটা ছিল কমন। আর 90-এর আন্দোলনের সময় মানে সাহিত্য সংস্কৃতির একটা জোয়ার বয়ে গেছে এই ময়মনসিংহ শহরের উপরে দিয়ে। জি, আমার খুবই মনে পড়ছে 96-তে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো, তখন আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে, তখন সামদানি স্যার মারা গেছেন এর আগেই, তখন আমির আহমদ চৌধুরী রতনদা তিনি জোটের আহ্বায়ক হয়েছেন, যুগ্ম আহ্বায়ক ছিলেন যখন স্যার আহ্বায়ক ছিলেন। তখন তার নেতৃত্বে আমরা ওই যে ছোট বাজার মুক্ত মঞ্চে আমরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে যে অনুষ্ঠানগুলো করতাম, তখন এই কবিতাটি আমাদের বারবার আবৃত্তিতে ফিরে আসতো। ওই স্মৃতি থেকে, ওই ছোট বাজারের স্মৃতি থেকে তুমি যদি তোমার উল্লেখযোগ্য যদি কোনো স্মৃতি থাকে অল্প একটু বলতে পারো। হ্যাঁ, ওই ছোট বাজারের যে মুক্তমঞ্চ, সেখানে তো অনেক কাজ হয়েছে আমাদের। সত্যিকার অর্থে ছোট বাজারের এইটি নিয়মিত এখনো আপনার, যেহেতু মুক্ত দিবস আমাদের ময়মনসিংহ মুক্ত দিবসটা 10 ডিসেম্বর, আর হ্যাঁ 16 তারিখ যেহেতু বিজয় দিবস, খুবই চমৎকার একটি সময়, এক সপ্তাহ সময় পড়ে যায়। এবং এই সপ্তাহব্যাপী আয়োজন এটি মুক্তিযোদ্ধা সংসদ থেকেও তারা করে থাকেন। তো এর আগেই এখানে কিন্তু অনেক, এবং ঢাকা থেকে খুব নামকরা বক্তারা এখানে আসতেন, নামকরা বক্তারা, মানুষ ভিড় করে সেই বক্তব্য শুনবার জন্য সেখানে মানে অপেক্ষা করত। পরবর্তীতে যেটা আর ছিল না। জি, তো সেই মঞ্চে তো নিশ্চয়ই আমরা অনেক কাজ করেছি, আপনি তো নিয়মিত থাকেন। তবে সেই প্রসঙ্গে আরেকটি বিষয়ের মধ্যে আমরা একটু যেতে চাই, যেটির সঙ্গে আমরা দুজনই জড়িত। এখানে স্বাধীন চৌধুরী রয়েছে, ও এখন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। এখানে কি ভাষা নিয়ে এসেছে? না, এই মুহূর্তে মুন্না ভাই এসেছেন। মুন্না ভাই, হ্যাঁ মুন্না ভাই এসেছে, আব্দুল কাদের চৌধুরী মুন্না। মুন্না ভাই এখন বীক্ষণের আহ্বায়ক। এই বীক্ষণের কথা বলতে চাচ্ছিলাম যে আমরা এই যে একটি দীর্ঘ পথ পরিক্রমায় রয়েছে, 38 বছর যাবৎ প্রত্যেক শুক্রবারে আমরা এই আয়োজনগুলো করে থাকি, এবং এই করোনা কালেও চলছে এখন। এবং আশ্চর্যের বিষয় এটাই, এই করোনা কালে যেখানে সব কিছু বন্ধ, সেখানেও বীক্ষণ তার উদ্দাম গতিতে, তার সচল অবস্থায় চলছে। এটা আমাদের জন্য খুব গর্বের, খুব গৌরবের। এবং এই বীক্ষণে কিন্তু আমাদের অনেক কবি যেমন তৈরি হয়েছেন, অনেকেই এসেছেন। আর গোন্দা আজকে ঢাকায় যারা অনেক বড় বড় মানে কবিতা উৎসবে বড় বড় কবি তৈরি হয়েছেন, কথা সাহিত্যিক তৈরি হয়েছেন, অনেকেই কিন্তু বীক্ষণের আবিষ্কার। জি জি, বীক্ষণের আবিষ্কার, বীক্ষণ থেকে শুরু করেছেন লেখালেখি, এমন তো অনেকেই আছেন। আর ওই সময় শুরুর দিকে যারা বীক্ষণকে উৎসাহ দিয়েছেন, গোন্দা একসময় আমাদের এই ময়মনসিংহে ছিলেন, থাকতেন এবং আনন্দমনে পড়াশোনা করেছেন, এবং আমাদের বাসাতেও অসংখ্যবার গিয়েছেন। আর এই বীক্ষণেও উনি থাকতেন, তখন আসলে নিজেদের একদম পরিমণ্ডলের মতো করে থাকতেন। তো গোন্দার একটি বিখ্যাত কবিতা এই মুহূর্তে, যেটি আসলে অনেক বেশি বাংলাদেশে অনেক বেশি চর্চিত হয়, পাঠ হয়, স্বাধীনতা এই শব্দটি, এটাও আমরা খুব পড়তাম সেই ছোট বাজার একটি কবিতা। তো সেই কবিতাটি এই ফাঁকে অবশ্যই পড়তে পারো।
এবং এই কবিতায় সবচেয়ে বড় যে বিষয়টি, যে একটি বিরুদ্ধ সময়ে গিয়েছে। আমরা জানি যে ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে এইভাবে যে তিনি মারা যাবেন তিনি নিজেও বিশ্বাস করতেন না কখনো, খুবই ভালোবাসতেন ওনাকে। আসলে এক টিভি সাংবাদিক আপনার প্রশ্ন করেছিলেন যে আপনার সবচেয়ে পছন্দের বিষয় কি, সফলতার জায়গাটা কি? উনি বলেছিলেন যে আমি আমার দেশের মানুষকে খুব ভালোবাসি। আর দুর্বলতার জায়গা কি সেটিও বলেছিলেন যে আমি আমার দেশের মানুষকে বড় বেশি, খুব বেশি ভালোবাসি। এই বড় বেশি ভালোবাসা এবং অনেক বেশি বিশ্বাস করার কারণে ওনাকে কাছে ইনফরমেশন ছিল যে ওনাকে হত্যার চেষ্টা চলছে, তারপরেও কিন্তু উনি বিশ্বাস করেননি। কিন্তু ৭৫ পরবর্তী সময় আসলে একটি বিরুদ্ধ সময় চলে আসে এবং বঙ্গবন্ধু নামটি উচ্চারণ করাই যেন দায় হয়ে যায়। একটু বলবো, ওই যে নির্মলেন্দু গুন্দার কথা যেহেতু বললে, বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, এর পরদিন সবাই তখন ভয়ে দুশ্চিন্তায় সবাই যখন লুকিয়ে আছে, সে সময় নির্মলেন্দু গুণ একটি মাইক ভাড়া করে একটি রিক্সা নিয়ে শাহবাগের মোড়ে মোড়ে তিনি উচ্চ কণ্ঠে চিৎকার করে বলছিলেন যে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে আমি এর বিচার চাই, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। এবং পরবর্তীতে মিলিটারিরা তাকে ধরে শাহবাগ থানায় নিয়ে গিয়েছিল। সেই মানে এবং এইখানে এই ময়মনসিংহে আপনার তখন বঙ্গবন্ধু পরিষদ নামে সংগঠনের জন্ম নেয়। এটি আমাদের এই প্রয়াত অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রথমে আহ্বায়ক ছিলেন, পরবর্তী প্রথম যে সভাপতি হন গোলাম সামদানি কুরাইশি আমার বাবা। এবং ওই সময় আসলে ওই বঙ্গবন্ধুর কথা বলা খুবই একটি নিষিদ্ধ এবং খুবই সাহসের বিষয় ছিল। কিন্তু আওয়ামী লীগ তখন মৃত প্রায় হয়ে গিয়েছিল। কি কারণে জানি আওয়ামী লীগ তেমনভাবে এই বিষয়টি নিয়ে খুব বেশি রকম কাজ করেনি, কিন্তু কাজ করেছিলেন এই গোলাম সামদানি কুরাইশি, যতীন সরকার, রিয়াজুল ইসলামরা। এবং এই তারা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করেছেন তখন, সে সময় উল্লেখযোগ্য কাজ। চাকরিতেও মানে ছিল, তারপর ওনারা করে গেছেন। এবং শুরুর দিকে অনেক লম্বা একটা সময় কিন্তু তারা এই দায়িত্ব, আব্বা ছিলেন 3 বার ছিলেন, 83-র পর বোধহয় উনি আর সভাপতি মানে অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য। তখন ইতিমধ্যেই পরিবেশ খানিকটা পরিবর্তন হয়েছে। 84-তে তো হাসিনা চলিয়ে মানে আসার পরে তো আরও খানিকটা হয়েছে। তো ওনারা ছিলেন বিরুদ্ধ সময়ের, যেই সময় কেউ বলতো না সেই সময় দরকার ছিল যে বঙ্গবন্ধু পরিশোধ করে বঙ্গবন্ধুর যে কাজটি করে গেছেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলা হয় সেই বিষয়টি যেন ভুলতেই বসেছিলাম আমরা এই মাঝখানের বিরুদ্ধে সময়টিতে। এবং সেই চর্চাটি হতো না, বইয়ের পাতাতেও ভুলভাবে ইতিহাস লেখা হতো। সেই রকম একটি সময় কিন্তু গুন্দা যে এই কবিতাটি লিখেছেন, অনবদ্য একটি কবিতা। আমার বাবা ওই সময় ছোটদের বঙ্গবন্ধু নামে একটি প্রকাশনা রয়েছে ওনার, ছোটদেরকে শেখানোর জন্য ছোটদের মতো করে। এটি শিশু একাডেমি থেকে প্রকাশিত হয়েছে এবং সবচেয়ে বেশি শিশু একাডেমির সবচেয়ে বেশি বিক্রি হয় এই বইটি। তো হ্যাঁ, বইটি আমার কাছেও আছে, আমি সংগ্রহ করেছি অনেক আগে যখন প্রথম প্রকাশিত হয়, এবং এটি পড়ে আমি অনেক কিছুই ঋদ্ধ হয়েছি। তো আমরা সেই কবিতাটি এখন একটু পড়ার চেষ্টা করছি। একটি কবিতা লেখা হবে তার জন্য, অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে গণসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঝখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত,
তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই পার্কের রং ছিল ভিন্ন রকম, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না সেদিন। শুধু একখণ্ড আকাশ যেরকম সেরকম দিবন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা লেখা হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তহিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। চমৎকার, চমৎকার। এখানে বলতে হয় কবি নির্মলেন্দু গুণের এই কবিতাটি এত জীবন্ত করে তোলে ৭ই মার্চের সেই জনসভাকে। আমরা অনেক বড় প্রবন্ধ, অনেক বড় নিবন্ধ পড়তে পারি, কিন্তু এই কবিতাটার মধ্য দিয়ে ৭ই মার্চকে যেভাবে জীবন্ত করা হয়েছে আর কোনো লেখাতে আমরা এরকম পাই না। এই কবিতাটি প্রথম যখন আমরা শুনতাম বা আবৃত্তি করতাম, আমাদের শরীরে রোমই দাঁড়িয়ে যেত। নির্মলেন্দু গুণ এক অসাধারণ সৃষ্টি। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কিশোর দা, তবে একজনকে দেখতে পাচ্ছেন না, তিনি প্রতিদিনই আসেন, সারোয়ার ভাই। তিনি আজকে কেন আসলেন না বুঝতে পারলাম না। আর আমাদের আরজু ভাই নেপথ্য থেকে কাজ করে যাচ্ছেন প্রতিদিন, আজকেও তিনি শুরু থেকে নেপথ্য থেকে আছেন। আচ্ছা, আমরা এই কিছু আন্দোলন, রাজনৈতিক বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা আবার একটু আবৃত্তি বিষয়টা নিয়ে ফিরতে চাই। আবৃত্তি শিল্পটাকে তুমি মানে কিভাবে দেখো? যেমন ধরো সঙ্গীতে, নাট্যশিল্পে এই আবৃত্তিটা কিভাবে কাজে লাগতে পারে? না, অবশ্যই আমরা বলি যে একটা সময় আবৃত্তিকে তেমন একটি গুরুত্ব দেওয়া হতো না, তবে আমরা বলতে পারি যে এই 19 শতকের পর, 19 শতকের গোড়ায় রবীন্দ্রনাথ, নজরুল কিংবা এর আগে ঈশ্বরচন্দ্র, মাইকেল মধুসূদন, এরা কিন্তু বাংলা ভাষাকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। আর বিশেষ করে তারা, তবে এই
এই উপমহাদেশে কিন্তু আবৃত্তির বেশ জনপ্রিয়তা রয়েছে। জনপ্রিয় হয়ে ওঠার পিছনে অনেকেই কাজ করেছেন, সেই শম্ভু মিত্র কিংবা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়রা, তারা অসাধারণ কাজ করে গেছেন। এবং কাজী সব্যসাচী, নজরুলের ছেলে, তিনিও কাজ করেছেন আমাদের এই দেশে। পাশাপাশি আমি এটা বলতে চাইছি যে মানে এই যে নাট্যশিল্প এবং সঙ্গীত এর ভিত তৈরি হচ্ছে কিন্তু আবৃত্তি থেকে। হ্যাঁ। যখনই তুমি নাটকের ওয়ার্কশপ করতে যাবে, সঙ্গীতের ওয়ার্কশপ করতে যাবে, তখন শুদ্ধ উচ্চারণের জন্যে তোমাকে আবৃত্তি চর্চা করতে হবে। ব্যায়াম, দমের ব্যায়াম, কণ্ঠ সাধনার জন্য তোমাকে আবৃত্তি চর্চা করতে হবে। আমি এটাই বলতে চাইছি যে আবৃত্তিটাকে শিখলে তারা কি কি করতে পারবে। এক্স্যাক্টলি, আমরা সত্যিকার অর্থেই যে শুদ্ধ উচ্চারণ, আমি যে কোনো জায়গায় উপস্থাপনায় যাই, চাকরিতে প্রার্থী হতে চাই, যে কোনো প্রফেশনে যাই, আমার প্রমিত বাংলাটা শিখে নেওয়াটা খুব জরুরি। আঞ্চলিক ভাষা আমরা ব্যবহার করি নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে, বাসায় আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তায় হয়তোবা আঞ্চলিকতার টান চলে আসতে পারে, কিন্তু উচিত আমাদের প্রত্যেকেরই, কারণ এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত ঝরিয়েছি এই ভাষাকে এস্টাবলিশ করার জন্য, এবং সেই ভাষার প্রমিত জায়গা থেকে মান ভাষায় কথা বলার চর্চাটির জন্য আবৃত্তি শিক্ষাটা খুবই জরুরি। এবং এইখানে যেমন আপনি বললেন যে আবৃত্তি অনেকেই আসলে মঞ্চে উঠে গড়গড়িয়ে দু একটা কবিতা বলে ফেললেই মনে হয় যেন আবৃত্তি হয়ে গেল, বিষয়টি কিন্তু তা নয়, আসলে চর্চার বিষয়ে। যেমন এটা শুনে শুনে অনেকেই আগ্রহী হয়, নতুন প্রজন্ম তরুণরা অনেকে আবৃত্তি করতে আসে, কিন্তু তারা শেষ পর্যন্ত টিকে থাকে না। এটার কারণ কি বলে তুমি মনে করো? হ্যাঁ, টিকে থাকে না, একটা হচ্ছে যে এটি শিল্প হয়ে উঠতে হবে। যখন আমি মঞ্চে, এইটি যেহেতু প্রায়োগিক শিল্প, সুতরাং এইটি দর্শককে আকৃষ্ট করে এমন একটি জায়গায়, এমন একটি স্তরে নিয়ে যেতে হবে। সেই কাজটি যখন হয় না, দর্শক প্রিয়তা পায় না, তখন আর তাদের এই বিষয়টি বেশি সময় ভালো লাগে না। এইটি একটি কারণ। আর যদি সেটি ডেডিকেটেডলি কেউ করে, চেষ্টা থাকে যে ভালো একটি শিল্প, মান সমৃদ্ধ আবৃত্তি চর্চার দিকে যাওয়া, সেই ক্ষেত্রে অনেক কবিতা বারবার পড়তে হবে। আমরা যেমনটি করি, একটি কবিতা আবৃত্তি করার সময়, করার আগে একটি কবিতা অনেকবার পড়তে হবে। কবি কি বলতে চেয়েছেন, সেই যে ভাবটি, ভেতরের যে ভাবার্থ, মর্মার্থ, সেটি যদি আমি বুঝতে ব্যর্থ হই, তাহলে তো আমার কণ্ঠে সেই প্রকাশটি, আবেগটি আসবে না, উঠে আসবে না। সেই প্রকাশের জন্য তখন সেইখানে রং রূপ লাগানো, রস লাগানো, সেই বিষয়টি তো আসবে না। এর পাশাপাশি মানে আমাদের যে কাব্য সাহিত্য, দুই বাংলারই বলা যায়, তার সম্পর্কে তো আমাদের জানতে হবে। হ্যাঁ, শুধু যদি আমরা কিছু গদ বাঁধা কবিতা যেগুলো জনপ্রিয় সেগুলি চর্চা করে আমরা বিভিন্ন জায়গায় উপস্থাপন করি, তাহলে সেটা কতটুকু আর মানে টিকে থাকার মতো হবে। আমাদেরকে বাংলা সাহিত্য সম্পর্কে, বাংলা কাব্য সাহিত্যের গোড়ার কথা আমাদের জানতে হবে। যেমন আমরা যদি মনে করি যে 30-এর প্রধান 5 জন কবি, তাদের কবিতা আমরা কিভাবে আবৃত্তি করব, তাদের সম্পর্কে আমাদের একটু পড়াশোনা দরকার। এর পরবর্তীতে যারা এসেছেন তাদের সম্পর্কে আমাদের পড়াশোনা দরকার। তো এগুলো তো আমরা করছি না। এগুলো যারা আবৃত্তি করবে, মানে যারা আবৃত্তি শিখতে আসবে, তাদেরকে তুমি কি উপদেশ দিতে চাও? হ্যাঁ, মানে অবশ্যই খানিকটা পড়াশোনা করে নেওয়া উচিত, এটি নিজেকে ঋদ্ধ করার জন্য। আপনি যদি পড়াশোনা না করেন, কেউ যদি পড়াশোনা না করে আসে, তাহলে হয়তো বা দাঁড়িয়ে তার কণ্ঠ ভালো থাকলে ভালো লেগেও যেতে পারে, হয়েও যেতে পারে, কিন্তু পড়াশোনাটা নিজেকে তৈরি করার জন্য, নিজের ভিতটাকে তৈরি করার জন্য। এই চর্চাটি এখন আসলেই অনেক ক্ষেত্রে হয় না, আবার অনেকেই নিজে নিজে তৈরি হয়ে ওঠে। সেটি পড়াশোনাটা খুবই জরুরি দরকার, কারণ কন্টেম্পোরারি যারা যে সমস্ত কবিরা রয়েছেন, তারা কিভাবে, কি আঙ্গিকে লেখালেখিটা করছেন সেইটি, এবং সেইখানে সব কবিতাই হয়তো বা আবৃত্তিযোগ্য হয়ে ওঠে না, সব কবিতাই হৃদয়গ্রাহী হবে না। আমরা পড়ার সময় টের পাই যে কোনটা হয়তোবা দর্শককে, শ্রোতার মনকে একটু বেশি খানিকটা নাড়া দিবে, কিন্তু তারপরেও আমাদের পড়তে হয়। আমাদের এই আপনি যেমন পড়েন, আমরা খানিকটা পড়াশোনার টাচে থাকি, আসলে এটা করে নিতে হয়, নিজের খোরাক মেটানোর জন্যই পড়াশোনাটা করতে হয়। আর
এই ধাঁচটি বোঝার একটি বিষয় রয়েছে। এই বর্তমান সময়ে কি আঙ্গিক চলছে, কি ট্রেন্ড চলছে, সেটিও যেমন বুঝতে হবে, আর আমার যে ঐতিহ্য রয়েছে বাংলা সাহিত্যের, যে যেমন সম্ভার, সমকালীন কবিতাগুলো, সমকালীন সাহিত্য সাময়িকীর পাতাগুলো পড়লে বোঝা যায় যে এখনের কবিরা কি চিন্তা করছেন, কি ভাবছেন। আমি যদি সেই প্রাচীন আমলের স্টাইলে এখন লিখি, সেটা হয়তো গ্রহণযোগ্য হবে না। নিশ্চয়ই সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য হবে না। অনেকে আছে সেই নজরুলীয় স্টাইলেই এখনো লেখেন, রাবীন্দ্রিক ভাব ধরেই লেখেন, কারণ আমাদের পাঠ্য বইয়ে তাদের কবিতাগুলো অনেক বেশি পঠিত, এবং সেই জন্যে ছোটবেলা থেকে আমরা একদম এখন পর্যন্ত ওগুলোই দেখছি। জি, কারণ রবীন্দ্রনাথ নজরুল প্রায় প্রত্যেক ক্লাসেই তাদের, অবশ্য তাদেরগুলো থাকা একদম উচিত বলে মনে করি। উচিত। যেমন রবীন্দ্রনাথ নজরুল ছাড়া কোনো পাঠ্য বই হতে পারে, এটা আমরা ভাবতে পারি না। না, তা তো অবশ্যই না, আমাদের নিয়ত চর্চার মধ্যে তারা থাকেনি। আমাদের শিশু কিশোররা রবীন্দ্র নজরুল পড়েই বড় হবে, আমরাও বড় হয়েছি। অবশ্যই। আরেকটি বিষয় যেটা তোমার সাথে আমি মত বিনিময় করলাম, যে কোনো শিল্প শুধু আবৃত্তি নয়, সঙ্গীত হতে পারে, নৃত্য হতে পারে, অভিনয় হতে পারে, কোথাও শর্টকাট কোনো রাস্তা নেই। না না, কোথাও দুদিনেই শিখে ফেলবো, অমুক ওস্তাদ ধরেছি আর আমাকে কে পায়। দীর্ঘ অনুশীলন, দীর্ঘ কষ্ট, দীর্ঘ সাধনা। যেমন শাওলি মিত্র হচ্ছেন শম্ভু মিত্রের কন্যা, জি, নাটকে খুব সফল অভিনেত্রী। তো শাওলি মিত্র একটা সাক্ষাৎকারে বলছেন যে আমি যখনই বাবাকে বাসায় দেখতাম শম্ভু মিত্রকে, তখন তিনি কবিতা আবৃত্তি চর্চা করছেন, সব কাজ ফেলে তিনি এটাই করছেন। মানে একটা লোক কিভাবে তার জীবনটাকে পুরোভাবে একটা সংস্কৃতির মধ্যে, একটা শিল্পের মধ্যে, একটা সাধনার মধ্যে কাটিয়ে দেয়, কত কঠিন এই কাজটি। আর মানে আমরা খুব সহজেই সবকিছু পেয়ে যেতে চাই। আচ্ছা সজল, এ পর্যায়ে আমরা আবার কবিতায় ফিরে যাব, তুমি আবার আবৃত্তি করবে। তবে আমি মনে করি যে ধরো বিভিন্ন দিবসে আমরা সবসময় এই দিবসের উপর কবিতাগুলো করি, এগুলোর বাইরে কি কবিতা আবৃত্তি করা যায়? বাইরে ভালো কবিতা কি তোমার কাছে আছে? থাকলে পড়তে পারো। ভালো, আপনার যদি কোনো সাজেশন থাকে। জীবনানন্দ থাকতে পারে, জীবনানন্দ, ঠিক আছে। তারপরে তুমি আল মাহমুদ থাকতে পারে, এরকম। আচ্ছা, জীবনানন্দের কবিতার আগে আমি একটু ভিন্ন ধরনের একটা কবিতা এই ফাঁকে একটু করি। এটাই শঙ্খ ঘোষের একটি কবিতা। কবিতাটি আমার কাছে ভালোই লাগে। এটি প্রথম শুনলে হয়তো বা অনেকেই বুঝে উঠতে পারে না কবিতার ভিতরে কি কবি বলতে চেয়েছেন। তো আমি সরাসরি দর্শকদের উপর দায়িত্ব দিচ্ছি, বুঝে নেবেন কবিতায় কি বলা হয়েছে। আমি কথা না বাড়িয়ে সরাসরি কবিতায় চলে যাচ্ছি। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. Thomas Hood. নিভন্ত এই চুল্লিতে মা, একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা, একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি। হায় তোকে ভাত দেই, কি করে যে ভাত দিই, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে, একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে কি সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়।
যাসনে ও হামলায়, যাসনে, যাসনে ও হামলায়, যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে জ্বলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা জানলো না। চলল মেয়ে রণে চলল, নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দু তিনটে গঙ্গা। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টুপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন জ্বলেছে, নিভন্ত এই চুল্লিতে বোন আগুন জ্বলেছে, নিভন্ত এই চুল্লিতে বোন আগুন জ্বলেছে। এই কবিতাটিও অনেক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। অনুপ্রাসে কান্তিরা এটা বেশ কয়েকবার, তোমরাও করেছো, বেশ কয়েকবার এটা বৃন্দ আবৃত্তি হয়েছে, আমরাও করেছি। সেই 90-এর দশক, সেই প্রিয় দশক। আচ্ছা, এরপর কোন কবিতা করবে? আর এই যে শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষ বাংলা কাব্যের একজন শক্তিমান কবি। আমরা হয়তো অনেকেই তার নাম জানি না, তার খবর রাখি না, কিন্তু তাকে শ্রদ্ধা। তিনি অত্যন্ত শক্তিমান একজন কবি বাংলা কাব্যের। একটু ভিন্ন রকম আরেকটা কবিতা করি, বা আসলে একই রকম হয়ে যাচ্ছে, একটু খানিকটা প্রেমের একটা কবিতা করি, একটু ভিন্নতা আনার জন্য। এইটিও পূর্ণেন্দু পত্রীর একটি চমৎকার কবিতা, এটিও অনেক পঠিত। সেই গল্পটা আমার, সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, তুমি আজ লাল শাড়ি পরে আসবে। মেঘ বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশে ঝড়ের জগজম্ফ, আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্ফ।
ঝাঁকড়া চুল ওড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এসে রীতিমতো ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বলল, উঠ ছুরি, তোর বিয়ে এখনো শেষ হয়নি। গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো দেখতে পারো পাহাড়টার বুক চিরে হাড় পাঁজরে কিভাবে থই থই করছে শত ঝর্ণার জল। এ পল্লী কবি জসীমউদ্দিনের কোনো কবিতা কি আছে? আজকে অবশ্য জসীমউদ্দিনের কবিতা ওরকম ভাবে রাখিনি, তবে আপনার আরো একটি ভালোবাসার কবিতা আমাদের রফিক আজাদের ছোট্ট করে। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথ তুলে নেব ঝুলাঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাবো। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাবো মধ্য অন্তমিল। যদি ভালোবাসা পাই সূত্রে নেব জীবনের ফুলগুলি। যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব। আচ্ছা, আবৃত্তি থেকে আমরা আবারও একটু কথামালায় ফিরে যাচ্ছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে স্কুল পর্যায়ে তো এই ভিড়টা তৈরি হয় ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের। সেখানে কি তারা শুদ্ধ উচ্চারণে কথা বলে? আমরা দেখতাম ছোটবেলায় আগে একটা শ্রুতি পঠন একটা ক্লাস থাকতো, সেখানে বাংলা গদ্য রিডিং পড়ানো হতো। বাংলা গদ্য রিডিং পড়ানো হলে দাড়ি কমা কোথায় থামতে হবে, আর মহাপ্রাণ ধ্বনি ভর উচ্চারণটা, থর উচ্চারণটা, ঠর উচ্চারণটা কিভাবে করব, অল্প প্রাণ ধ্বনির উচ্চারণটা কিভাবে করব। বাংলায় হয়তো কোনো শিক্ষক থাকতেন, তিনিও যে খুব একটা মানে বিশেষজ্ঞ, তিনিও যে খুব একটা জানতেন তা না, তবুও ছোটোখাটো কিছু ধরিয়ে দিলেও একজন শিক্ষার্থী অনেক কিছু সে শিখে ফেলতো এবং আগ্রহী হতো। এই যে বিষয়টা যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধভাবে কথা বলতে পারি না, এটাকে কিভাবে করা যায় বলে তুমি মনে করো? হ্যাঁ, দোলন ভাই ঠিক জায়গায় ধরেছেন। আসলে এটি নিয়ে আমরা সবাই কাজ করে যাচ্ছি ভিন্ন ভিন্নভাবে, এবং এইটির জন্য আমি যখন ফিল করি যে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আসলে এই চর্চাটা আগে যেমনটা বললেন যে রিডিং পড়ানো হতো, এই চর্চাটি এখন অনেকখানি হয় না। তো সেইটি যেমন করা দরকার, কিন্তু তার আগে সবার শুরুতে আমার একদম প্রাইমারি লেভেলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যদি প্রথমে বর্ণমালার সঠিক উচ্চারণটা শেখানো হয়, অনেকগুলো শব্দের সঠিক উচ্চারণটা শেখানো হয়, তাদেরকে যদি এইটা করানো হয়, আমি সেইটার জন্য 2012-তে আমি শিলনটা 9-এ শুরু করি। তার আগে আপনি জানেন যে সাসাফুর পরে অনুপ্রাসে অনেকদিন কাজ করেছি, আর শব্দের সঙ্গেও কিংবা রীতিনিকেতন, সেটি আমাদের করেছি প্রাঙ্গণেই তাদের ডেরা ছিল, সুতরাং সবগুলোর সঙ্গেই কাজ করেছি। কিংবা আপনি নেতৃত্ব দিতেন স্বরশিল্প, আসলে সবাই মিলেমিশেই আমরা কাজ করেছি। তো তার মধ্যে
নেপে সেই সময় আমি যোগাযোগ করি যে যেহেতু মৌলিক শিক্ষা একাডেমির জাতীয় প্রতিষ্ঠানটি আমাদের এই ময়মনসিংহে রয়েছে, তাদেরকে বলে বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই ইনস্ট্রাক্টরদেরকে যারা শেখায় তাদের জন্য এই বিষয়টির ব্যবস্থা করেন, একটা কারিকুলামের অংশ যদি করা যায়। তো ওই সময়ের যিনি নেপের পরিচালক ছিলেন তিনি আগ্রহী ছিলেন। এইখানে স্বাধীন রয়েছে, স্বাধীনেরই ফুফাতো ভাই নজরুল ইসলাম সাহেব, উনি পরে ঢাকা উত্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি খুব আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু কোনো কারণবশত ওনার এরপরে ট্রান্সফারে চলে যান, কথাটি আর এগোয়নি। তো আমি এর আগেও কিছুদিন আগেও আবারও চেষ্টা করেছি, এবং এই কাজটি আসলে প্রাতিষ্ঠানিকভাবে শেখানোর জন্য কারিকুলামের অংশ যদি করা যায়। আমরা অনেক বিষয়ে ব্যবহারিক রাখি, ব্যবহারিক আসলে এটি মানে এখন আসলে যে বিষয়টি হয়ে গেছে যে মায়েরা বেশি সন্তানের শিক্ষার দায়িত্বটি অনেক বেশি করে নিয়ে নেন, কোচিং, হ্যাঁ কোচিং মুখী, এবং সেখানে নম্বর মুখী একটি বিষয় প্রবণতা চলে এসেছে। সেই জন্যে তাদেরকেই এক ধরনের বোঝ দেওয়ার জন্য যদি 15-25 নম্বরের খুব ছোটবেলা থেকে আমরা লক্ষ্য করি যে সরকারি 2টি স্কুলে ভর্তির জন্য খুবই কি ধরনের প্রতিযোগিতা অভিভাবকদের মধ্যে হয়। এর পরপরই ভর্তি হওয়ার পরপরই সে চলে যায় প্রাথমিক সমাপনীর প্রতিযোগিতায়। এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হওয়া দরকার যেমন। তো এই তাদের জন্যই যেহেতু মানসিকতা আসলে এমন তৈরি হয়ে গিয়েছে, যদি 25 নম্বরের এই যে দীর্ঘ একটা সময় বাংলার পড়াশোনা করি, সেই ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এতগুলো বছর, 11টি বছর আপনার জীবনে এই বাংলা পড়াশোনা করার পরে যদি শুদ্ধ উচ্চারণে বাংলাটা না বলতে পারি, না লিখতে পারি, যে রচনা লেখা শেখানো হয়, যে প্যারাগ্রাফ লেখানো শেখানো হয়, চিঠি লেখানো শেখানো হয়, কিন্তু আসলে নিজের থেকে তৈরি করে আসলে সেইটা করা হয় না। সেটি সবাই এখনো সৃজনশীল পদ্ধতি যদিও চলে, কিন্তু এই মুখস্থ বইয়ের মধ্যে এত এই 10টা রচনা 15টা রচনা মুখস্থ করেছি, তারপরে কমন না পড়লে আর লিখতে পারলাম না, এই বিষয়টি হয়ে আসছে। তো তাহলে লাভটা কি হলো? মানে আমাদের পড়াশোনার সিস্টেমে না বুঝে শুধু মুখস্থ করা এখনো চলছে, সৃজনশীল পদ্ধতি যদিও, কিন্তু সেই চর্চাটি হয়ে উঠছে না। ইংরেজিটাও যেমন যেভাবে পড়াশোনা এই দীর্ঘ 10-11-12টি বছর পার হয়ে যায়, কিন্তু ইংরেজিটা বলা হয়ে ওঠে না শুদ্ধ উচ্চারণ। যেমন আমরা টেলিভিশনে দেখেছি জিপিএ প্লাস পেয়েছে, সে বলতে পারছে না যে আমাদের ভাষা আন্দোলনের দিবস কোনটি, আমাদের স্বাধীনতা দিবস কোনটি। টেলিভিশনে এরকম সাক্ষাৎকার আমরা দেখেছি। জি, খুবই অদ্ভুত একটি বিষয়। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টি অধ্যায়, একটি ভাষা আন্দোলন, একটি মুক্তিযুদ্ধ, এই বিষয়ে একটি ধারণা, ভালো একটি ধারণা আমাদের একদম প্রাইমারি লেভেল থেকেই পাওয়া উচিত, কিন্তু এটি হয়ে ওঠে না। তাহলে আমরা কি পড়াশোনা করছি কিংবা করাচ্ছি? সেই জন্য আমি নেপে গিয়েছিলাম যে এইটি যদি কারিকুলামের অংশ করা যায় তাহলে নম্বর পাওয়ার জন্য হলেও সবাই শেখাবে, এবং সেইটি যদি আমাদের এই পিটিআইগুলোতে, পিটিআইয়ের যারা ইনস্ট্রাক্টর থাকেন তাদেরকে আগে শেখানো হয়, তারা আবার স্কুলের শিক্ষকদেরকে শেখাবেন, এবং শিক্ষকরা যদি সেই কাজটি করে তাহলে সত্যিকার অর্থে এটি ছড়িয়ে যাবে। তো এই কাজটি অনেক দূরের বিষয়, এটি মানে সরকারি লেভেলে প্রাতিষ্ঠানিকভাবে তাদের ডিসিশনের বিষয়। সেই জন্যে আমি 2015 সাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ার্কশপ করানো শুরু করি, কারণ আমি আমার শিলনের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে যতটুকু পারি, আপনিও যেমনটি করে যাচ্ছেন, দীর্ঘ সময় ধরে এই কাজটি করে যাচ্ছেন, তো আমি সেই প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান কখনো যায় না, দেখা যায় প্রতিষ্ঠান সবাই আসতে বলে, কিন্তু এই ক্ষেত্রে আমি এটি শ্রমসাধ্য বিষয়, কারণ একটি আবর্তন ইতিমধ্যে 5টি আবর্তন শেষ করেছি, একটি আবর্তনের 6টি প্রতিষ্ঠান, মানে যখন আমি স্কুলগুলোতে করাই একসঙ্গে 6টি স্কুলে 6টি টিম তৈরি করি। প্রথমে 40 জনকে কালেকশন করি, 40 জনের ভেতর থেকে বেছে 10 জনকে কিংবা 8 জনকে নিয়ে একটি যারা খুব ভালো করতে পারে তাদেরকে মঞ্চে তোলার জন্য সুযোগ করে দেই, আর সবাইকে সার্টিফিকেট দেওয়ার বিষয়টি রাখি যেন আগ্রহটা থাকে। মূল উদ্দেশ্যটি হচ্ছে যে এই 40 জন যদি এই সময়টুকুতে উচ্চারণে খানিকটা অভ্যস্ত হয়ে আবৃত্তির প্রতি তাদের ভালোবাসাটা জন্মে,
কবিতা পড়ার প্রতি যেন তাদের আগ্রহটা জন্মে, এইটি হচ্ছে মূলত উদ্দেশ্য। পুরস্কার সার্টিফিকেট সেগুলো হচ্ছে আলাদা বিষয়। এইটি দিতে হয় তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে নির্বাচন করা হয়। যারা মনে করো তোমার এই সমাবর্তনগুলো সম্পূর্ণ করেছে তারা কি উপকৃত হচ্ছে না? নিশ্চয়ই এবং নিশ্চয়ই। পরবর্তীতে জীবনে থেকে সেটা তাদের কাজে লাগবে না? তারা হয়তো স্কুল থেকে কলেজে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়বে, তখন তো এই উচ্চারণটা, এই শুদ্ধ উচ্চারণটা, এই আবৃত্তিটা তার একটু না একটু হলে কাজে লাগবে। কোনো জিনিস যদি কোনো শিক্ষার্থী একবার শেখে, সেটা তার জীবনে একবার না একবার সেটা কাজে লাগে। না, সেইটাই দুলন ভাই, খুবই ভালো লাগে যখন এই এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার এখানে কোর্স করে গিয়েছে, সে বলল, স্যার আমি তো ইউরোপ ট্যুরে গিয়েছিলাম ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং সেইখানে আপনার আপনার শিক্ষাটি আমার খুব কাজে লেগেছে, আপনার সার্টিফিকেটটিও কাজে লেগেছে। আমি বললাম যে সার্টিফিকেট সেটি প্রণিধানযোগ্য নয়, তুমি নিশ্চয়ই ভালো করেছো, সেইটি তোমার বেশি করে কাজে লেগেছে। তো এইটি তখন ভালো লাগে, এরকম যারা বলে। অনেকেই এই কিছুদিন আগে সরকারিভাবে কিছু আবৃত্তির প্রশিক্ষক নেওয়া হলো, এখানে আমার অনেক স্টুডেন্ট এসেছে, স্যার একটা লিখে দেন যে আমি এখানে করেছি আপনার সঙ্গে কাজ, তো এইভাবে দিয়েছে অনেকেই। কিন্তু এখানে আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট এখানে ঢুকেছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যে তারা এই চর্চাটি অনেকেই কিন্তু ধরে রেখেছে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, মেডিকেলে পড়ছে কেউ, বিশ্ববিদ্যালয়ে পড়ছে কেউ, অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে। এবং এই যে যখন তারা যোগাযোগ করে এবং তাদের কাজে লেগেছে এই উচ্চারণের প্রশিক্ষণটি, এবং সেইখানে চেষ্টা করি কিভাবে চাকুরিতে যখন জব ইন্টারভিউয়ে যাবে তখন কিভাবে নিজেকে উপস্থাপন করবে সেই বিষয়টিও, কারণ এইটি একেবারে প্র্যাকটিক্যাল দরকার। আবৃত্তি মঞ্চে উঠে বলা কিংবা উপস্থাপনা শেখা সেটি যেমন দরকার, তাদের ওই ভাইবা বোর্ডে কিভাবে ফেস করতে হবে, কি কি প্রবলেমগুলো হতে পারে এবং কি কি প্রস্তুতি দরকার, সেই বিষয়গুলো শেখানোর চেষ্টা করি। সবার সামনে যে কথা বলবার একটা সাহস, জি, এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আমি যে উত্তরটা দিতে পারছি জি। প্রশ্নের, এটা যদি সে ওই মঞ্চ ভীতিটা তার কেটে যায় আবৃত্তি করতে এসে, তখন কিন্তু আর তার জন্য এটা কোনো সমস্যা নয়। না, সেদিন ফয়জুল্লাহ সাইদ বলছিলেন, জি। ফয়জুল্লাহ সাইদকে চেনো? হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে কাজ তিনি করি আমি। টিভিতে খবর পড়েন, ওই শিশু একাডেমিতে তিনি আবৃত্তি প্রশিক্ষক ঢাকাতে। তিনি বলছিলেন যে দোলন ভাই, সেদিন আমি ইংল্যান্ডের একটা টেলিভিশন চ্যানেলে একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে এই যারা ময়মনসিংহ ছিল আগে, জি, তারা বিভিন্ন চাকরিতে বিভিন্ন পেশায় আছে, তারা খুব জোরের সঙ্গে আপনার নামটা বলল যে আমজাদ দোলন যদি ময়মনসিংহ শহরে না থাকতেন, সেটা হচ্ছে 80-র দশকের এই শেষের দিকে যে সরশিল্প আমরা করতাম, জি, জি। সেখানে তারা আমার কাছে আবৃত্তি শিখেছে যে আমজাদ দোলন যদি ময়মনসিংহে না থাকতেন তাহলে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছতে পারতাম না। তো ইংল্যান্ডের মতো একটা টেলিভিশন চ্যানেলে যদি আমার নামটা এত জোরে তারা বলেন, এটা শুনে আমি মনে করলাম যে আমার জীবনটা সার্থক। আর কিছু পাই না পাই, আমি কি করি না করি সেটা আমার জন্য কোনো বিষয় না। না না, অবশ্যই। এই ফয়জুল্লাহ সাইদের কথা বললেন, আমাদের সত্যিকার অর্থে এই সাইদ ভাই, সে আমার 1 বছরের সিনিয়র। যখন নাসিরাবাদ কলেজে পড়তাম তখন সেই দিনও এক সাক্ষাৎকারে আমাদের যে বন্ধু সোহেল আজাদ, সেও আমার 1 বছরের সিনিয়র, তারা আবৃত্তি অনলাইন নামে একটি অনলাইন আবৃত্তির কার্যক্রম শুরু করেছে এবং সেটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমিও ইউটিউবে রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে, যেহেতু করোনার কারণে ওয়ার্কশপগুলো করাতে পারছি না, সজল কুরাইশি নামেই একটি চ্যানেল রয়েছে আমার, সেইখানে এই টিপসগুলো দেওয়ার চেষ্টা করছি। আমি অবশ্য দেখেছি, তুমি আমাকে ইনবক্সে দিয়েছিলে। জি, ভিডিও করে। এবং কারণ অনেকেই বারবার বলে, স্যার কবে খুলবেন, কবে? অনেক মায়েরা অনেক বিষয়, বললাম যে না, এই মুহূর্তে করোনার জন্য আসলে এই মুহূর্তে আসার প্রয়োজন নেই, আপনারা এই ভিডিওগুলো ফলো করেন, আর পরবর্তীতে আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা শুরু করব। তো এইটি কাজে দিচ্ছে, অনেকেই যোগাযোগ করছে, বলছে যে না ঠিক আছে, এইটা এইভাবে অনেক বেশি উপকারে আসছে। তো
এই ফয়জুল্লাহ সাঈদ ওই দিন একটি স্মৃতির কথা মনে করিয়ে দিল যে নাসিরাবাদে পড়াকালীন সময়ে যেখানে যখন 88-তে সাহিত্য সপ্তাহগুলো খুব জমজমাট হতো, তখন ইন্টারমিডিয়েটে পড়ি আমি ফার্স্ট, তখন সামদানি স্যাররা ছিলেন। হ্যাঁ, আব্বা ছিলেন তখন, এবং সেই সময় এই সাহিত্য সপ্তাহে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু মানে 4টি বিষয়ের মধ্যে 3টিতেই প্রথম হয়েছি, গল্প বলা, বিতর্ক, একক বিতর্ক কিংবা একক অভিনয়। কিন্তু ওই আবৃত্তিতে ফয়জুল্লাহ সাঈদ, সে ওই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি সে প্রথম হয় এবং আমি দ্বিতীয় হই। আমার ভীষণ মন খারাপ হয়েছিল যে আমি কেন দ্বিতীয় হলাম, কিন্তু এই সাঈদ ভাই কিন্তু সে অনেক ভালো করছে, সে ঢাকায় তার দীর্ঘ চর্চা করে যাচ্ছে, দীর্ঘ, এবং ঢাকা সরকল্পন নামে তার যে মুক্তাগাছার মতো জায়গা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এবং বেরিয়ে গিয়েছে। তো আমাদের মীর বরকত ভাইয়ের কথা বলতে হয়, তিনি কণ্ঠশীলনে একাধারে দীর্ঘ সময় চর্চায় রয়েছেন এবং তিনি খুব ভালো প্রশিক্ষণ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশ জুড়ে তিনি ঘুরে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন। প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আমরা মানে তাকে খুব মানে ধন্যবাদ জানাই জি। যে একটি বিশাল কাজ তিনি করছেন এই বাংলাদেশে। অবশ্যই অবশ্যই। এবং যারাই আমরা এখানে কাজ করে যাচ্ছি, এখানে রুবিনা আজাদ রয়েছেন, আনু আপার সঙ্গে সেদিন কথা বললাম যে আবৃত্তি নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন এই শিল্পটিকে একটা ভালো জায়গায় দাঁড় করানো যায়, এবং সেইখানে সোহেল আজাদের সঙ্গে কামরান করিম জেমস, সে আমি একসময় বিতর্কের আয়োজন করতাম, বিতর্ক করেছি নিজে, এবং সংগঠিত করার কাজটি সেই সময়ে এই জেমসরা বিতর্ক করতো নিয়মিত। আর তো এই জেলা স্কুল থেকে, জেলা স্কুল থেকে, তো এই ধরনের স্মৃতিগুলো সেই দিন মনে পড়ে যাচ্ছিল। আর এই যে চর্চাটি, যেটি আপনি বলছিলেন যে সত্যিকার অর্থে নিজেকে পরিশীলিত, মার্জিত রুচির মানুষ হিসাবে তৈরি করতে হলে, আপনি যদি গান করতে যান সেই ক্ষেত্রেও আপনাকে প্রমিত উচ্চারণ শিখতে হবে। আবৃত্তি করতে চাইলেও আমরা কিন্তু গলা সাথি, অনেকেই ভাবেন যে শুধু গান করার জন্যই গলা সাধতে হয়, আবৃত্তি করার জন্য কিন্তু আপনার সারগামটি শিখে নিতে হয়, স্কেলটা বুঝতে হয়, উঠা নামার কাজটি বুঝতে হয়। একটি কবিতা শুধু পড়লেই হয়ে যায় না, কবিতাটিকে কম্পোজ করে নিতে হয়। প্রথমে কবিতাটি বারবার পড়ার পর সেইটি বোঝার বিষয়টি রয়েছে, সেই ভাবার্থটি বোঝার পরে সেই কবিতাকে কম্পোজ করতে হবে, কিভাবে কোথায় থামতে হবে, কোথায় কবিতা উঠবে, কোথায় নামবে, এই কাজগুলো কিন্তু যারা আবৃত্তি নিয়মিত করেন তারা এই কাজগুলো করে নেন। সুতরাং উঠে মুখস্থ হয়ে গেলেই যে আবৃত্তি হয়ে যাবে। আর হ্যাঁ, কবিতা যেটি করব সেটি যদি ভালোভাবে মুখস্থ হয়ে যায় তাহলে সেই পারফরমেন্সটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। এখন বয়সের কারণে আমার এক সময় অনেক বেশি কবিতা মনে ছিল, এখন হয়তো বা অনেক কবিতা ভুলে যাই মাঝে মাঝেই। একটা বয়সে আমরা অনেক কবিতা মুখস্থ করতে পারতাম, যে 1 ঘন্টা ব্যাপী মুখস্থ কবিতা আবৃত্তি। কিন্তু আমার যত বয়স হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি ততই হারাচ্ছে। সেই জন্য এখন একটু বইয়ের সাহায্য নিতেই হয় মাঝে মধ্যে, তারপরে সেইটি মুখস্থ রাখাটা খুব যেমন জরুরি। পশ্চিমবঙ্গে একজন আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ব্রততী, তিনি, আমি তাকে ধন্যবাদ দেই, তার যে বিস্ময়কর স্মৃতিশক্তি, ঘন্টার পর ঘন্টা তিনি মুখস্থ কবিতা বলে যাচ্ছেন। এবং এই কবিতা জীবনানন্দ দাশ কিভাবে রচনা করেছেন, রবীন্দ্রনাথ কোন বয়সে কোন সময়ে কবিতাটি রচনা করেছেন, ওগুলো ব্যাখ্যা করে এভাবে আবৃত্তি করা সত্যি কঠিন, সত্যি কঠিন, কিন্তু এই কাজটি দারুণভাবে তিনি করে যাচ্ছেন। হ্যাঁ, এবং এই যে বিষয়টি যে কবিতার প্রেক্ষাপট বোঝা, সেইটি একটু খানিকটা বলে নিলেও আমরা হয়তো এখানে আয়োজনটি 1.5 ঘন্টার, সবগুলোর প্রেক্ষাপট বলতে পারবো না সেইভাবে, সময়ে সেইটি আমরা এর মধ্যে আবার একটু আবৃত্তিতে ফিরে যাই। আচ্ছা, আমরা আরেকজনের নাম করতে পারি, আমাদের জয়দেব সাহা, শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্র। অনেকে চলে গিয়েছেন, কিন্তু জয়দেব অনেক প্রতিকূলতার মধ্যেও সেই আবৃত্তির সাথে জড়িয়ে আছেন, আঁকড়ে ধরে আছেন শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্রকে। নিশ্চয়ই তুমি নিশ্চয়ই। জেমসের কথা বলেছো, জেমস যখন একদম ছোট ছিল তখন সে আমার কাছেই মানে অনুশীলন করতো। প্রথম শুরুটা তার হাতে খড়িটা আমার কাছেই। দিয়ে তো আমরা একটা ভিন্ন ধরনের একটা কবিতা করব। আমরা রবীন্দ্রনাথের কৃষ্ণকলি কবিতাটি অনেকেই পড়েছি, সেই কৃষ্ণকলিরই একটি প্যারোডি কবিতা অর্জুন মিত্রের,
কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি কেউ বলে না তাকে, কালো তাকে বলে পাড়ার লোক। মেঘলা কোথা, সব কটা দিন খরা, কেউ দেখে না কালো হরিণ চোখ। বাপের তার নেই কো টাকা মোটে, অর্থ ছাড়া পাত্র কোঠা ছোটে, কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। লোডশেডিং এ আধার হলো দেখে পাত্রপক্ষ করছিল যাই যাই, কালো মেয়ে ব্যস্ত বেকুল পদে ভের হতে ত্রস্তে এলো তাই। ছেলের বাবা কোচকালো তার ভুরু, মেয়ের বুক কাঁপল দুরু দুরু, কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। পূবে বাতাস হঠাৎ এলো ধেয়ে, বোগেন ফিলায় খেলিয়ে গেল ঢেউ। জানলা ধারে দাঁড়িয়ে মেয়ে একা, রাস্তা ধারে ছিল অনেক কেউ। তার পানে কেউ দেখলো কিনা চেয়ে, শঙ্কা বুকে টেড়িয়ে দেখে মেয়ে, কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। জ্যৈষ্ঠ মাসে কয়েক হাজার বনে, কোথায় একা কাকার মেয়ে কাজল, আষাঢ় মাসে পালায় সঙ্গোপনে। যখন একা শ্রাবণ রজনীতে কোন ভাবনা ঘনায় মেয়ের চিতে, কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি কেউ বলে না তাকে, কালো তাকে বলে পাড়ার লোক। দেখেছিলেন সিলিং থেকে ঝোলা কালো মেয়ের বিস্ফোরিত চোখ, কিচ্ছু বোঝার দেয়নি অবকাশ, শাড়ি খানি হলো গলার ফাঁস, কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখেনি কালো হরিণ চোখ। আরো কবিতা পড়তে পারো? আমরা বেশ কিছুটা সময় কথা বলেছি, আবার কবিতার পরে আবার কথায় ফিরে যাব হয়তো। আরেকটি কবিতা পড়ছি, এটিও পূর্ণেন্দু পত্রীর, সোনার মেডেল, একটু লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা। বাবু মশাইরা গা গেরাম থেকে ধুলোমাটি ঘষতে ঘষতে আপনাদের এখানে এই এসি, কি সাকসিকান শহর বানিয়েছেন গো বাবুরা। রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় কালকে উটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি এখন লম্বা খোলস। মনের উনুনে ভাতের হাড়ি হা হয়ে আছে খিদে, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নেই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ, পয়সা দেবেননি। বাবু মশাইরা লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দোকান করে আবার জোরে দেখালুম, আকাশ থেকে সোনালী পাখির ডিম পেরে আপনাদের ভেজে খাওয়ালুম গরম ওমলেট, বাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর। সোনার মেডেল দেবেননি, পয়সা দেবেননি। বাবু মশাইরা
সেই ন্যাংটা বেলা থেকে বড় শখ ঘরে ফিরবো, মুখে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস একদিন আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দেবেননি, পয়সা দেবেননি বাবু মশাইরা। আর্ট অ্যাগেনিস্ট করোনা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে শিল্প আড্ডা। আজকে ৪৪তম আসর আপনারা উপভোগ করছেন। শিল্প ভাবনায় জনাব লিয়াকত আলী লাকি, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নির্দেশনায় জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি, ব্যবস্থাপনায় জনাব আরজু পারভেজ, কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহ। দীর্ঘদিন এটি চালিয়ে যাওয়া আমরা মনে করি আমাদের শিল্পকলার একাডেমির জন্য একটি গৌরবের বিষয়। আমরা গর্ববোধ করি শিল্পকলা একাডেমি, আমাদেরই শিল্পকলা একাডেমির এই কার্যক্রম। আজকের এই আবৃত্তি আসরে দুজন মানুষকে শ্রদ্ধা জানাচ্ছি। সম্প্রতি প্রয়াত হয়েছেন আমাদের ময়মনসিংহের গৌরব আবৃত্তি শিল্পী তারিক সালাউদ্দিন মাহমুদ। নিশ্চয়ই তিনি দীর্ঘদিন বস্তুবাদী আবৃত্তি চর্চার এক নিরলস সংগ্রাম করে গেছেন। তার স্বপ্নে, তার লক্ষ্যে তিনি পৌঁছতে পারেননি। তার বয়স, তার রোগ ভোগ তাকে সেখানে পৌঁছতে দেননি, কিন্তু তার যে স্বপ্ন, তার পরবর্তী প্রজন্ম যেন তার স্বপ্নকে হাতে নেয়। আরেকজন আবৃত্তি শিল্পী কামরুল হাসান মঞ্জু, তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি এই দেশে ক্যাসেটে নিরীক্ষাধর্মী আবৃত্তি এবং নিরীক্ষাধর্মী প্রযোজনা করেছেন ঢাকায়। তার আবৃত্তিও আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আচ্ছা সজল, যেমন ধরো বাংলাদেশে আগে থেকে যারা আবৃত্তি করতেন এবং এখনো যারা করে যাচ্ছেন, এরকম উল্লেখযোগ্য আবৃত্তিতে কাজ করেছেন, এরকম উল্লেখযোগ্য কাদের তোমার মনে হয় নামগুলো তুমি কি? তোমার আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই তারিক সালাউদ্দিন মাহমুদ বস্তুবাদী আবৃত্তি তত্ত্ব নিয়ে তিনি কাজ করেছেন। তারিক ভাই তো একটা সময় সেই 60-এর দশকে যখন তিনি ছাত্র ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, দাপিয়ে বেরিয়েছেন এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই গুন্দার কথা থেকেও জানতে পারি তার সম্বন্ধে। অনেকেই বলেছেন আশরাফুল আলম তার বন্ধু ছিলেন। আমাদের এই মৃত্যুঞ্জয় স্কুলেই কিন্তু উনি পড়াশোনা করেছেন। বাংলাদেশ আশরাফুল আলম স্বাধীন বাংলা বেতার কণ্ঠ দিতেন এবং বেতারে অসাধারণ, তার দারুণ গলা। এবং তিনি ওই থিয়েটার স্কুলের, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় তার মুকুল নিকেতনে যেটি হয়েছিল, নরেন বিশ্বাস অনেকে এসেছিলেন, ভাস্বর বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকেই, সবার নাম না হয়। তো এই আশরাফুল আলম, ওনার মডুলেশন এত চমৎকার, ওনার অসাধারণ তার কণ্ঠ। এবং আমার বাবা আব্বা যে সময় 2017 সালে যখন স্বাধীনতা পুরস্কার পান সাহিত্যে, ওই বাড়ি উনি আবৃত্তিতে স্বাধীনতা পুরস্কার পান। তা ওনারা যেমন কাজ করে যাচ্ছেন, গোলাম মোস্তফা অভিনেতা, আমরা জানি তাকে খল চরিত্রে অনেক বেশি পরবর্তী সময়ে করেছেন অভিনয়, দুর্দান্ত একজন অভিনেতা। তার মেয়ে সুবর্ণা মোস্তফা, এই গোলাম মোস্তফাও কিন্তু আবৃত্তির জন্য, তিনি বাংলাদেশের আবৃত্তিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন গোলাম মোস্তফা। জি, হাসান ইমাম রয়েছেন, তিনিও কাজ করেছেন। আসাদুজ্জামান নূর, আগের যিনি আমাদের সংস্কৃতি মন্ত্রী ছিলেন, তিনিও কাজ করেছেন। আলী জাকের, সারা জাকের, তারা তো করেছেন। তবে এই যে বললেন কামরুল হাসান মঞ্জু ভাই, আমরা যখন শুরু করি সত্যিকার অর্থে আবৃত্তিটা, এই মঞ্জু ভাইয়ের ক্যাসেট প্রথমে
অনেক বেশি উৎসাহ যোগাতো। মঞ্জু ভাই প্রথম আসলে ক্যাসেটকে জনপ্রিয় করেন উনি, জনপ্রিয় বিভিন্ন নিরীক্ষার মাধ্যমে। এবং অসাধারণ। এবং এই মঞ্জু ভাই কিন্তু আমাদের তারিক ভাইয়ের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছেন। তারিক ভাইয়ের বই বের করে দিয়েছেন, অনেক মানে আর্থিক সহযোগিতা করেছেন মঞ্জু ভাই যতদিন জীবিত ছিলেন। ভীষণ মানে ভালো মনের একজন মানুষ ছিলেন। আর জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্তদা রয়েছেন, শিমুল মুস্তাফা, শিমুল ভাইরা। জয়ন্তদা শেষের দিকে অভিনয়ে চলে গিয়েছেন অনেক বেশি। এখন অভিনয় শিল্পী হিসেবে সবাই তাকে চিনি, কিন্তু শিমুল মুস্তাফারা এখনো আছেন। হ্যাঁ, মাহি ভাই, মাহিদুল ইসলাম যেমন রয়েছেন, হাসান আরিফ ভাই, এরা অনেক সবাই কিন্তু ময়মনসিংহে অনেকবার এসেছেন। কারণ ময়মনসিংহ কিন্তু একটি ঋদ্ধ জায়গা বিভিন্নভাবে আবৃত্তির জন্য। আর লায়লা হাসান রয়েছেন, এরকম যারা কাজ করে যাচ্ছেন এখনো, তাদের মধ্যে এরা প্রণিধানযোগ্য। এবং আমরা বলতে চাই যে বিষয়টি যে আপনার আবৃত্তির জন্য, আবৃত্তিকে একটি শিল্প হিসেবে তৈরির জন্য সত্যিকার অর্থে আমি নিজেকে এখন মনে হয় যে না, যেমন আপনি দোলন ভাই, আপনারও ক্যাসেট কিংবা সিডি এখনো বের করেননি। আমিও অনেক অনেক আগে, শিমুল ভাই সেই 92 যখন আসলেন, আমি জানি না, আমার ভয়েসটি নিশ্চয়ই একটু বেসটা ভালো বোধ হয়, তখনই তিনি বললেন যে তোমার একটি, তখন আপনি করে বলতেন আপনার একটি ক্যাসেট বের করা দরকার। কিংবা পরবর্তী সময় মাহি ভাইয়ের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, তারা উৎসাহ দিয়েছেন, কিন্তু আমি আসলে করে ওঠার কেন জানি আগ্রহ হয়ে ওঠেনি, কিন্তু হওয়ার দরকার ছিল। এখন মনে হয় যে না, এটি অনেক নতুনরা এসে কিন্তু অনেক কাজ করে যাচ্ছেন। এই কাজগুলো আমরা চর্চার চেষ্টা করে যাচ্ছি। তার পাশাপাশি এখন অবশ্য ক্যাসেট আর সিডি নেই, এখন হয়তো পেন ড্রাইভে অথবা ইউটিউবে সে আপডেট করতে হবে। এখন হ্যাঁ, সেই ইউটিউবে এখন দেখার জন্য এখন, কারণ কিছু কাজ করে যেতে হবে। আমরা হয়তো বা মঞ্চে অনেক করেছি, কিন্তু সেইটি রেকর্ডকৃত অবস্থায় নেই। তো সেই কাজগুলো এখন আমার মনে হয় যে এই করোনাকালীন সময়ে সেই দিকে খানিকটা মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। আর বিশেষত আমি বলতে চাই যে প্রতিটি ঘরে ঘরেই আসলে আবৃত্তির চর্চা প্রয়োজন। ওই যেটা বলছিলাম শুদ্ধ ভাষায়, জি, মানে শিক্ষা প্রতিষ্ঠানে যেন শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, চাকরির ক্ষেত্রে ওই বিষয়টা আবার ঘুরে আসলো। হ্যাঁ, মানে এইটি তো খুবই জরুরি একটি বিষয়। আমি যদি আমার প্রতিদিনের মানে প্রয়োজনের সঙ্গে নাম মিলাই, যে সময়টা চলছে, কথা বলা তো কখনো বন্ধ হবে না। সময় সামনে যতই আমি এগোই, আমার তো বলতে হবে, নিজেকে প্রকাশ করতে হবে, নিজেকে উপস্থাপন করতে হবে। সেই বিষয়টি কখনোই বন্ধ হবে না। সুতরাং উপস্থাপন করার যে বিষয়টি, নিজেকে আরো পরিশীলিতভাবে, পরিমার্জিতভাবে, রুচিশীলভাবে উপস্থাপনের জন্য আমরা শুদ্ধ উচ্চারণটা যেমন জরুরি। আপনি যেমন বলছিলেন ওই যে আমাদের আঞ্চলিকতা টানে অল্প প্রাণ মহাপ্রাণের সমস্যাটি হয়ে যায়, সেইটি যেমন জড়তা দূর করার জন্য এইটি অনেক বেশি, এই আঞ্চলিকতা টানটি অনেক বেশি থাকে আসলে আমাদের। একজন হয়তো একটা ইন্টারভিউতে গেল, খুব ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, যারা ইন্টারভিউটা নিচ্ছেন তারা দেখলো যে সে মহাপ্রাণ অল্প প্রাণ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সেই দোষে সে দোষণীয়। তখন হয়তো এই কারণেই তার চাকরিটা হলো না। সে হয়তো অফিসে এরকম শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না, ক্লায়েন্টদেরকে বায়াস করতে পারবে না, শুধুমাত্র একটুকু কারণে, এরকম আমি শুনেছি। হ্যাঁ, সেই মানে তো এই জন্যে আমি বলবো প্রত্যেক অভিভাবককে যারা দেখছেন, অবশ্যই বাসায়ও চেষ্টা করবেন আপনার সন্তান যেন শুদ্ধ ভাষায় কথা চর্চা শুরু করে। সেই জন্য বাসা থেকেই চর্চাটি জরুরি, শীলনটা সেই জন্যে একেবারে বাসা থেকেই শুরু হওয়া প্রয়োজন। আর যখন শুদ্ধ উচ্চারণে আমাদের সুবিধা ছিল যেটি, আমাদের বাসায় কিন্তু ছোটবেলা থেকেই এই চর্চাটি ছিল, যে কোনো কারণে হোক এই বিষয়টি আমাদের বাসায় প্র্যাকটিসটি ছিল। তো এই অনেক আগে যখন তোমাদের আগের বাসাটা ছিল, তখন এখানে প্যান্ডেল করে অনুষ্ঠান করা হতো। আমরা শহর থেকে ওখানে যেতাম, কান্তি উপস্থাপনা করতো, আমরা সেখানে বসে আমরা হয়তো আবৃত্তি করতাম। এই স্মৃতিগুলো আমার মনে পড়ে, স্যারের যে স্মৃতি। স্যার গল্প করতেন অনেক ওই শিক্ষকদেরকে নিয়ে, যতীন স্যারকে নিয়ে, রিয়াজ স্যারকে নিয়ে, তারপরে ক্যাপ্টেন মুজিব সাহেব, তাদেরকে নিয়ে গল্প করতেন। আমরা হয়তো দূর থেকে একটু শোনার চেষ্টা করতাম।
পাঠের আসর হতো নিয়মিত। পাঠের আব্বা লেখার পর সেটি সবাইকে ডেকে আম্মা খিচুড়ি রান্না করতেন, সবাইকে ওই খিচুড়ির সঙ্গে আপ্যায়ন করা হতো। কিন্তু পাঠের নিয়মিত একটি আসর করে যেতেন। তো এই কাজগুলো আসলে প্রতিটি ঘরে হওয়া উচিত, যে শুদ্ধ উচ্চারণের চর্চাটি, এবং এইটি না করলে কিন্তু নিজের সন্তানকে তৈরি করা হয়ে উঠবে না। আপনি যতই পড়াশোনা করে জিপিএ 5 পাওয়ান, যদি সে তার ইতিহাস ঐতিহ্যটি ভালোভাবে না জানে, শুদ্ধ উচ্চারণটি না শিখে, তাহলে কিন্তু তার পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে না। তো আমরা আবার একটু কবিতায় যাই। জি জি, কবিতায় যাই। আবু জাফর ওবায়দুল্লাহর সেই বিখ্যাত কবিতা। আমাদের সময়ও শেষ হয়ে এসেছে। শেষ, আচ্ছা। আর হয়তো একটি কবিতা আমরা শুনবো, পরে আমরা শেষ করব। আচ্ছা, তাহলে ছোট্ট করে এক দুটি করার চেষ্টা করি। আরো অনেকগুলো ছিল, আচ্ছা যাই হোক। আরো অনেক কথাও ছিল, পরবর্তী সময় হয়তো আবার কোনো একদিন। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এটি সবটুকু করছি না, কিন্তু সময় কম, আমরা আরো দু একটা করার চেষ্টা করি। একটা সময় ছিল, এখন বিরুদ্ধ সময় রয়েছে বলে আসাদ চৌধুরীর এই কবিতাটি। তখন সত্যি মানুষ ছিলাম, নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, একথা কে ভাববে। কুকুর বেলাল থাবা হাঁকায়, ফুসে সাপের কণা, শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য কিংবা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যাবে না, এই অবস্থার উত্তরণ আমরা চাই। আর তার জন্যই আর্ট এগেইনস্ট করোনা, আমাদের এই আর্ট শিল্প চর্চা মানবতার জন্য, মানবতা বোধ আরো বেশি করে যেন এই করোনা আক্রান্ত সময়ে আমাদের ভিতরে জাগ্রত হয়, সেই আশা করব।